বিয়ের পরের দিনই শ্রাবণ আর কেশব ব্যানার্জিকে উচিত শিক্ষা দিল রায়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পৃথা রাজদীপ চ্যাটার্জির সামনে কাঁদতে থাকে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, কি হয়েছে বলো তো? তখন পৃথা বলে, তুমি জানো আমার ছেলেটা মনে হয় ওই মেয়েটার জন্য মরেই যাবে, শেষই হয়ে যাবে। ওই মেয়েটা যতদিন ধরে আমার ছেলেটা জীবনে এসেছে, আমার ছেলেটার জীবনটা পুরো শেষ করে দিল। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কেন, কি হয়েছে? তখন পৃথা বলে, আমার ছেলেটার জন্য আমার চিন্তার শেষ নেই। আমার ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে গেল। ওই মেয়েটার জন্য আমার ছেলেটার জীবনটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, বলছি তো কি হয়েছে বলো। তখন সিনজিনি বলে, আমি বলছি দাদা, ওই যে ওই মেয়েটা সারাদিন এত খেয়ে টেয়ে আবার নাকি তার স্নান যাত্রায় যেতে ইচ্ছে করেছে, একদম পটের বেবি সেজে। আর সেখানে গিয়েই বিপদে পড়েছে। তারপরে আর কি, রাজরেই তোকে বাঁচাতে গিয়েই মারপিটও নাকি করেছে। আপনি বুঝতে পারছেন দাদা? যে ছেলেটা পা দিয়ে হাঁটতে পারছে না পর্যন্ত, সেই ছেলেটার এই অবস্থা। তখন রাজরূপ বলে, শোনো, এখানে বিদ্যার কোনো দোষ নেই। তখন সিনজেনি বলে, তুমি বিদ্যার হয়ে কথা বলবে না। তখনই রাজরূপ বলে, তোমরা বললেই তো আর হলো না। শোনো, ওই নিমন্ত্রণটা এসেছিল, বিদ্যা যেতে রাজি হয়নি। তারপরে রাজরিত ইচ্ছে করেই নিজেই বিদ্যাকে সেখানে নিয়ে গিয়েছিল। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কার বাসায় ছিল স্নানযাত্রা? তখন দেখা যাবে রাজরূপ বলে, ভূমিকার বাড়িতে। ভূমিকা শ্বশুর বাড়িতে নাকি বড় করে এই স্নানযাত্রার আয়োজন করা হয়। তখনই রাজদীপ চ্যাটার্জি রেগে যায়, বলে, ভূমিকার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই বাড়ির। তখন রাজরূপ বলে, সেটাই তো বলছি। আর সেখানেই ওর বাড়ির কেউ একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সেখান থেকে ঝামেলাটা হয়েছে। তাই সবাইকে বলছি, সেখানে বিদ্যার কোনো রকম কোনো ভূমিকা ছিল না, কোনো দোষও ছিল না। তখন পৃথা বলে, আমার ছেলেটা শেষ হয়ে গেল যেদিন থেকে মেয়েটা আমার ছেলেটার জীবনে এসেছে। আমার ছেলেটার জীবনটা পুরো ছারখার হয়ে গেল, আমার ছেলেটাকে বুঝে আর বাঁচাতে পারবো না। তখনই পৃথা বলে, তুমি দেখো না, কিছু করা যায় নাকি? ওদেরকে আলাদা করে দাও। কিছুতেই এই মেয়ের সঙ্গে আমার ছেলে সুখী হবে না। তখন রাজদীপ বলে, শোনো, এসব কথাগুলো একদম বলবে না। এসব কথাগুলো বলা উচিত নয়। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জির ফোনে একটা মেসেজ আসে। যেই মেসেজে ছবিটা দেখেই পুরো চমকে যায় রাজদীপ চ্যাটার্জি। সেখানে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে রাজদীপ চ্যাটার্জি। ছবিটা দেখা মাত্রই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখনই রাজরূপ বলে, দাদা কি হয়েছে? তখন সিনজিনি বলে, কি হয়েছে দাদা? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কিছু হয়নি। তারপরে কেশব ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে আর বলে, আমি কেশব ব্যানার্জি বলছি। কি, ছবিটা দেখেছেন তো? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, এই ছবিটা পাঠিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তখন কেশব ব্যানার্জি বলে, শুনুন, ওই কলেজটা না শুধুমাত্র আপনার আর আমার। সেখান থেকে আপনি সব টাকা সরিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু প্রমাণ কিন্তু আমার কাছে আছে। এই যে আপনার টাকা সহ ছবিও আছে। এগুলো সব মিডিয়া, থানা সব জায়গায় ছড়িয়ে গেলে কি হবে বুঝতে পারছেন তো? এত সম্মানী একজন লোক, একটা কলেজের সিনিয়র পার্সন, সে কিনা এই দুর্নীতির পিছনে আছে। ভাবা যায়? আপনি কিন্তু একদম শেষ হয়ে যাবেন। তাই আপনাকে বলছি, আমি যা বলছি সেটাই করুন। ওই বিদ্যা আর রাজরিতকে আলাদা করে দিন। ওই বিদ্যাকে আপনার ছেলের কাছ থেকে সরিয়ে দিন, তাহলে আপনার জন্য ভালো হবে। না হলে ছবি কিন্তু রয়ে গেছে, কালো টাকা অনেক সাদা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বাঁচবেন না আপনি। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। তখন পৃথা বলে, কি হয়েছে? তখন রাজরূপ বলে, দাদা কিছু কি হয়েছে? মোবাইলে এমন কি মেসেজ আসলো যা দেখে তুমি চমকে গেলে? তখন রাজদীপ চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেশব ব্যানার্জি বলে, এবার এমন চাল দিয়েছি না যে এক ঢিলে দুই পাখি মারা হবে। তখনই কেশব ব্যানার্জির ভাই বলে, কেন দাদা, কি করেছো তুমি? তখন কেশব ব্যানার্জি বলে, ওই মেয়েটাকে গুটি করে বিদ্যা এই বাড়িতে পাঠিয়েছিল তো, আর আমাদের ভেবেছিল যে নাকের ডগায় করে নাচাবে, কিন্তু না, সেটা তো হবে না। দেখ না, ওই মেয়েটার আমি কি অবস্থা করি। বিদ্যাকে তো আমি কিছুতেই জিততে দেব না। বিদ্যা জানে না এই কেশব ব্যানার্জি কি জিনিস। এবার একজনই রাজত্ব করবে, শুধুমাত্র এই কেশব ব্যানার্জি। তারপর দেখা যাবে রায়া পড়াশুনো করছে। ঠিক তখনই সেখানে কেশব ব্যানার্জি চলে আসে আর এসেই বলে, শোনো, যাও, আমার জন্য চা করবে। আর এখানে বসে আছো কেন? কেন বসে আছো? এখানে পড়ালেখা করার কোনো জায়গা নেই। তখন রায়া বলে, চা? আমি চা করব? চা তো করবেন আপনি। তখন কেশব ব্যানার্জি চমকে যায় আর বলে, কি, আমি চা করব? তখন রায়া বলে, হ্যাঁ, একটু আদা কুচিও দেবেন, ঠিক আছে? আমার আবার আদা কুচি ছাড়া চা খেলে তেমন একটা জমে না আর কি। আপনি আমার জন্য চা বানাবেন। তখনই সেখানে চলে আসে শ্রাবণের মা আর কাকিমা। তখন শ্রাবণের মা বলে, কি হয়েছে? তখন কেশব ব্যানার্জি বলে, দেখো না, এই মেয়েটা কিনা আমাকে বলছে চা বানাতে। তখনই শ্রাবণের মা বলে, কি,
তোমাকে বলছে চা বানাতে। এই বলেই ওরা হাসতে থাকে। তখন কেশব ব্যানার্জি বলে, তোমরা হাসছো? তোমাদের কাছে ভালো লাগছে তাই তো? সেই জন্য এইভাবে হাসছে, মেয়েটার এত বড় সাহস হয় কি করে? আবার কিনা আমাকে বলছে যে আদা কুচি দিয়ে চা বানাতে। তখন রায়া বলে, হ্যাঁ, আপনি তো আমার শ্বশুর বাবা, তাই আপনি আমার জন্য এতটুকু করবেন না? আমার তো পড়াশোনা আছে, আমি পড়ছি, আর আপনি কিনা আমাকে বলছেন চা বানাতে? না, সেটা তো হতে পারে না। তখন কেশব ব্যানার্জি বলে, দেখেছো কি বলছে? তখন রায়া বলে, হ্যাঁ, আপনারা না, আপনাদের দুই ভাইকে দেখলে না আমার কেমন রাক্ষস কক্ষসের কথা মনে পড়ে যায়। আপনারা দুই ভাই না ওরকমই। তখন কেশব ব্যানার্জি বলে, কি আমরা রাক্ষস কক্ষস? তখন রায়া বলে, হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। তখন কেশব ব্যানার্জি বলে, শোনো, মুখ সামলে কথা বলবে, আমিও কেশব ব্যানার্জি। তখন রায়া বলে, হ্যাঁ, তো কি হয়েছে? আপনার না চোখে সমস্যা আছে, জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে। ওই আপনি রাতে আবার সুরাটুরা পান করেন নাকি? তখন কেশব ব্যানার্জি বলে, সুরাটুরা মানে? তখন রায়া বলে, হ্যাঁ, ওই যে মদ। খাবেন না, খাবেন না, তাহলে না আপনার সমস্যা হবে। এই বাড়িতে তার কোনো কাজকর্ম করেন না, আর আপনার ছেলেকে তো অকর্মণ্য। তখনই সেখানে শ্রাবণ এসে দাঁড়ায়। আর তখন রায়া শ্রাবণের কাছে এসে বলে, এই তো অকর্মণ্যটা চলে এসেছে। এই শোনো, তুমি না বাজারে যাবে, এখন গিয়ে বাজার করে আনবে। তখন শ্রাবণ বলে, কি বলছো তুমি? আমি করব বাজার? শোনো, এ বাড়িতে কতগুলো কাজের লোক আছে তুমি জানো? তখন রায়া বলে, হ্যাঁ, কাজের লোক থাকলেও তোমরা তিনজন হলে অকাজের লোক, তুমি, তোমার বাবা আর তোমার কাকা। তখন কেশব ব্যানার্জি আর কেশব ব্যানার্জির ভাই এই কথা শুনে চমকে যায়। কিন্তু শ্রাবণের মা কাকিমা হাসতে থাকে আর বলে, একদম না ঠিক কথা বলেছ রায়া। তখন রায়া বলে, হ্যাঁ, আপনাদেরকে বাজারে যেতে হবে। আর শুনুন শ্বশুর আব্বা, আপনিও আপনার ছেলের সঙ্গে বাজারে যাবেন। কচি ডাব আছে না, কচি ডাব নিয়ে আসবেন। তখন কেশব ব্যানার্জি বলে, কি কচি ডাব আনবো কিসের জন্য? তখন রায়া বলে, আমার পরীক্ষা তো, দুটো পরীক্ষা আছে, তাই আমি পরীক্ষা দিয়ে যখন বেরোবো আপনি ডাবটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমার জন্য, তারপরেই আমাকে খাইয়ে দেবেন। আর শুনুন, এতটুকু তো করতেই পারেন তাই না? তখন তো সবাই এই কথাগুলো শুনে চমকে যায়। ওইদিকে শ্রাবণের মা বলে, বাহ, তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো মা, একদম ঠিক কথা বলেছো। তোমার শ্বশুর মশাই তোমাকে ডাব খাওয়াবে? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় শ্রাবণ আর বলে, শোনো, একদম বাড়াবাড়ি করবে না, এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন রায় বলে, বের করে দেবে? বের করে দেওয়ার চেষ্টা করেই দেখো না, কি করেছো ভুলে গেছো নাকি? সিসিটিভি ক্যামেরায় কিন্তু এখনো সেই ফুটেজগুলো আছে, সেই ফুটেজগুলো আমার কাছে আছে। আমি চাইলেই এখন থানায় সেই ফুটেজগুলো পাঠিয়ে দিতে পারি, মিডিয়ায় ভাইরাল করে দিতে পারি। তাহলে তোমার জায়গাটা কোথায় হবে ভেবে দেখেছো? তাই আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না। তখন কেশব ব্যানার্জি বলে, আমাকে ভয় দেখাচ্ছ নাকি? তখন রায়া বলে, না শ্বশুর আব্বা, আপনাকে ভয় দেখাবো কেন? আপনি বরং আমার জন্য ডাব নিয়ে আসুন, কচি ডাব। ওই আমি পরীক্ষা দিয়ে বেরোলেই আমাকে খাইয়ে দেবেন, ব্যাস, আর কিছু লাগবে না। আর এখন গিয়ে আমার জন্য আদা দিয়ে চা করুন, আমি তো ভালো পড়ালেখা করছিলাম, শুধু শুধু এসে আমাকে এইভাবে জ্বালাবেন না। তখন কেশব ব্যানার্জি বলে, শোনো, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, তুমি গরিব ঘরে মানুষ হয়েছো। তখন রায় বলে, শুনুন, পরিবার নিয়ে খোঁটা দেবেন না, গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা বোধ কিন্তু কোনো জায়গা থেকে কম নয়, তাই আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করবেন না। তখনই শ্রাবণের মা বলে, একদম ঠিক কথা বলেছো বৌমা, একদম ঠিক কথা বলেছো। তারপর দেখা যাবে সবাই মিলে রায়ার কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। তখন রায়া বলে, যান যান, ছেলের সঙ্গে বাজারে যান, বেশি কথা বলবেন না। আর কাকা বাবু, আপনি গিয়ে পুজোর বেলপাতা এসব নিয়ে আসবেন, ফুল নিয়ে আসবেন। আমি যাওয়ার সময় পুজো দিয়ে তারপরে যাব পরীক্ষা দিতে। আর আমার শাশুড়ি মা আমার কপালে দইয়ের ফোঁটা দিয়ে দেবে। তারপরে ওরা সেখান থেকে চলে গেলেই শ্রাবণের মা বলে, এত কথা কি করে বললে মা, তোমার ভয় করলো না? তখন রায়া বলে, ভয় করছিল তো, কিন্তু আমার ম্যাডাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তার কথা মনে করে না ভয় করিনি। বিদ্যা ব্যানার্জি আছে তো আমার সঙ্গে, তাহলে আমার ভয় কিসের? এবার এই ব্যানার্জি বাড়ির সবাইকে আমি সিধে করেই ছাড়বো। তখনই শ্রাবণের মা বলে, তুমি পারবে মা, তুমিই পারবে সবকিছু ঠিক করতে। তারপর দেখা যাবে কেশব ব্যানার্জি চা বানাচ্ছে রায়ার জন্য। তখন তো এই কাণ্ড দেখে হাসতে থাকে শ্রাবণের মা আর কাকিমা। তখনই বাড়ির মেয়েরা এসে বলে, এ কি জেঠু, তুমি রান্নাঘরে কেন? তখন কেশব ব্যানার্জি বলে, আর কেন, সবার জন্য চা করছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।